মতো জন্তুর সাথে মাথা ঠান্ডা করে কথা বলার কোনো মানেই হয় না। আমার নাতনিদের কিছু হয়ে গেলে আমি যে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু তুই যদি ওই চিঠি ঠিক মতো না দিয়ে আসতে পারিস, তাহলে তোর দিদি রাখি আমার হাতেই মারা পড়বে, তাও আবার আগুন দিয়ে। চাস সেটা তুই? সেসবও করবে না, কারণ ওকে আমি বলেছি যে ও যদি কিছু ভুল করে তাহলে ওর দিদি রাখিকে আমি মেরে ফেলবো। আজকে আমার স্বপ্ন পূরণ হবে বিয়ের। উফ, কতদিন থেকে এই মেয়েগুলোর উপর নজর ছিল আমার। আজ বাড়ি ফাঁকা পাওয়া মাত্র ওই দুজনকেই তুলে এনেছি। এই দেখ আমার থানা। কিরে, পছন্দ হলো? আমাদের আমাদের ছেড়ে দিন। কেন দূরে রেখেছেন আমাদের? দয়া করুন, আমাদের ছেড়ে দিন। বিয়ে করব, বিয়ে। বুঝতে পারলি এবার কেন ধরে এনেছি দুজনকে? বিয়ে? কিন্তু তাহলে দুজনকে কেন? তার মানে আপনি কি দুজনকে? একদম ঠিক বুঝেছিস, খুব চালাক দেখছে তুই। আমি দুজনকেই বিয়ে করব। তোরা তো দুই বোন থাকবি, একসাথে আমাকে সুখে রাখবি। ছি, আমি কোনোভাবেই তোর মতো শয়তানকে বিয়ে করব না। লজ্জা করে না তোর? তুই একে তো আমাদের দুজনকে অপহরণ করে এনেছিস, আবার আমাদের দুজনকে বিয়ে করতে চাইছিস। লজ্জা হওয়া দরকার। বোন, বোন চুপ কর বোন, মাথা ঠান্ডা রাখ। কি মাথা ঠান্ডা রাখবো? এর মতো জন্তুর সাথে মাথা ঠান্ডা করে কথা বলার কোনো মানেই হয় না। খুব সাহস তোর এই বোনের, হ্যাঁ? দাঁড়া, বল বল তুই আমাকে বিয়ে করবি কিনা, বল, বলে ফেল তাড়াতাড়ি। না, আমি মরে গেলেও তোর মতো শয়তানকে বিয়ে করব না, কিছুতেই না। মেরো না, আমার বোনকে মেরো না। তুই রাজি আমাকে বিয়ে করতে? বল। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে রাজি। আমাকে আর আমার বোনকে মারবেন না দয়া করে। হে ভগবান, এটা তুমি কি করলে? আমার দুই নাতনিকে ওই শয়তান ডাকু মণ্ডল সিং তার হাতে তুলে দিলে। কি করবে ওরা এখন? কিভাবে বাঁচাবে নিজেদের? আমি কি জবাব দেব ভগবান? ওদের মা বাবা যে ওদের দায়িত্ব আমার ওপরে দিয়ে পৃথিবী ছেড়েছে। আমার নাতনিদের কিছু হয়ে গেলে আমি যে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এ কি বুড়িমা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন তুমি? আর বলিস না বাবা, আমার দুই নাতনি রাখি আর লীলাকে ওই শয়তান জন্তু অপহরণ করেছে। জানি না কি মতলব ওর। কি বলছো এসব বুড়িমা? হ্যাঁ, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এখন আমার কি করা উচিত? কি করলে আমি আমার নাতনিদের আবার নিজের কাছে ফিরে পাবো? কি করব এখন আমি? কেঁদো না বুড়িমা এভাবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ বুড়িমা, বিক্রম একদম ঠিক বলেছে। এখন তোমাকে শান্ত থাকতে হবে, নয়তো ওদের কে খেয়াল রাখবে? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আর আদিত্য ঠিক কোনো না কোনো ভাবে তোমার নাতনিদের তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। একদম চিন্তা করো না তুমি। আর আমরা জমিদার মশাইকে জানিয়ে দেব। হ্যাঁ, আমরাই উদ্ধার করে নিয়ে আসবো ওই শয়তানের হাত থেকে। এসব কি হচ্ছে দেবরাজ? এই জমিদারিতে আমি জমিদার হয়েও কিছু করতে পারছি না। আমি থাকতেও আমার এলাকার এই দুর্দশা আমি আর নিজের চোখে দেখতে পারছি না দেবরাজ। আহা জমিদার মশাই, আপনি দয়া করে ওই সমস্যার ঘটনা নিয়ে এত উত্তেজিত হবেন না। কি বলছো কি? এসব সামান্য ঘটনা? দুজন মেয়েকে নিয়ে চলে গেল ওই শয়তান ডাকু মঙ্গল সিং, আর তুমি বলছো সামান্য ঘটনা? সে দুজন মেয়ে কোথায় আছে, কেমন আছে আমরা কিচ্ছু জানি না। এত এত লাঠিয়াল এবং পেয়াদা থাকতেও তারা ওই একটা মাত্র লোককে খুঁজতে সক্ষম হয়। কি লাভ, কি লাভ এত এত মানুষজন রেখে, যদি আমরা প্রজাদেরই পাশে না দাঁড়াতে পারি? সে মেয়ে দুটোর মা বাবা কেউ নেই, শুধু আছে তাদের ঠাকুমা। তিনি নিজের নাতনিদের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে।
আর আমরা এখানে কিচ্ছু করতে পারছি না। শান্ত হন জমিদার মশাই, দেখুন আমাদের এত বড় জমিদারি, এতগুলো প্রজা, তাদের সামলানো আমাদের একার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া এত বড় এলাকায় দু একটা ছোটখাটো ঘটনা তো হতেই পারে, আপনি এত চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায় জমিদার মশাই। না না দেবরাজ, শুধু চেষ্টা নয়, যে কোনো মূল্যে ওই দুটো মেয়েকে ডাকু মঙ্গল সিং এর কাছ থেকে উদ্ধার করতেই হবে। এই যে রাখি, ভালো মতো সবকিছু পরিষ্কার করে রাখবে। আর হ্যাঁ, রাতের খাবার যদি ভালো না হয় তাহলে ওই আগুনেই তোকে পুড়িয়ে মারবো। না না, আমি ভালো মতো সব কাজ করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না একদম। এই শয়তান আমার দিদিকে দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছে, ইচ্ছে হচ্ছে এখনই এখান থেকে দিদিকে নিয়ে পালিয়ে যাই, কিন্তু কি করব, কোনো তো উপায় নেই আমার কাছে। কি এত ভাবছিস পালানোর পরিকল্পনা? এখান থেকে আমি ছাড়া তোদের কেউ আর বের করতে পারবে না। না, আমি কিছুই ভাবছি না। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি? তুই একটা মুক্তিপরণের চিঠি লিখবি, আর সেটা তুই নিজে গিয়ে দিয়ে আসবি তোর বাড়িতে, ওই বুড়িমা মানে তোর ঠাকুমার কাছে। আমি এসব কিছুই পারবো না আমি করতে। তাই? কিন্তু তুই যদি ওই চিঠি ঠিক মতো না দিয়ে আসতে পারিস তাহলে তোর দিদি রাখি আমার হাতেই মারা পড়বে, তাও আবার আগুন দিয়ে। চাস সেটা তুই? না না, এরকম করো না, আমার দিদিকে কিছু করো না, দয়া করো। তাহলে আমি যেরকমটা বলছি সেরকম কর, তাহলেই আমি তোর দিদিকে কিছুই করব না। প্রণাম জমিদার মশাই, আপনি কি কিছু খোঁজ পেয়েছেন লীলা আর রাখির? না, আমি হাজার চেষ্টা করেছি, এখনো করেই চলেছি। তবে ওই ডাকু মঙ্গল সিং যে জঙ্গলের ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে বা তার আস্তানা ঠিক কোথায় সেটাই জানা যাচ্ছে না। কিন্তু জমিদার মশাই, এভাবে হাত গুটিয়ে বসে থেকে তো কোনো লাভ নেই, এভাবে তো মেয়ে দুটোর জীবন শেষ হয়ে যাবে। না জানি ওই ডাকু দুজন মেয়ের সাথে এতক্ষণে কি কি করে ফেলেছে, তারা আদেও ভালো আছে কিনা সুস্থ আছে তাও আমরা জানি না। বুঝতে পারছি আমি, কিন্তু আর আমি কি বা করতে পারি? আমার লাঠিয়াল পেয়াদা সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। জমিদার মশাই, আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে আমি আর আদিত্য নিজে যাব রাখি আর লীলাকে ওই ডাকুর হাত থেকে বাঁচানোর জন্য। না না, আমি কিছুতেই আর দুটো প্রাণকে বিপদের মুখে যেতে দিতে পারবো না, কিছুতেই না। কিন্তু জমিদার মশাই, দুজন মেয়ে যে ওখানে একা আছে। না, আমি তোমাদের অনুমতি দিতে পারবো না। কিন্তু তাছাড়া যে আর কোনো উপায় নেই। উফ, কত লুকিয়ে চুরিয়ে আসতে হলো বাপরে, জমিদার মশাই জানতে পারলে আমার চাকরি তো যাবেই, পুলিশ দিয়ে জেল খাটাবে। আর জমিদার বাড়ির বাকি কেউ যদি দেখে তাহলেও আমি শেষ। কিন্তু কি আর করার, টাকার নেশায় এরকম এসব কাজ একটু একটু করতে হয়। কই গেল সে? এই যে, কোথায়? এভাবে চেঁচাচ্ছিস কেন? এই তো, তোর আওয়াজ শুনে যদি কেউ চলে আসে না, তোকে এখানেই মেরে ফেলে রেখে পালিয়ে যাব বলে দিচ্ছি। এ বাবা, রাগ করো না, আসলে তোমাকে দেখছিলাম না তো তাই আর কি, আমি তো নাম ধরে ডাকিনি। বলো বলো, জমিদার মশাইয়ের থেকে মুক্তিপরণের টাকা আদায় কিভাবে করবে সেটা কিছু ভাবলে? হ্যাঁ, ভেবেছি। কি? আমি রাখিকে নিজের কাছে রাখবো, আর ওই লীলাকে পাঠাবো জমিদারের কাছে মুক্তিপরণের চিঠি দিয়ে। ও চিঠি দিয়ে আবার এখানে ফেরত আসবে। ওই চিঠিতেই কোথায়, কখন আর কে টাকা নিয়ে আসবে সব লেখা আছে। কিন্তু যদি লীলা ফিরে না আসে বা অন্য কোনো পরিকল্পনা করে? সে সবও করবে না, কারণ ওকে আমি বলেছি যে ও যদি কিছু ভুল করে তাহলে ওর দিদি রাখিকে আমি মেরে ফেলবো। ছি 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 ছি, জমিদার বাড়ির নায়েব এই শয়তান মঙ্গল সিং এর সঙ্গে যুক্ত। এবার এবার আমরা কি করব? লীলা, লীলা কোথায় তুই বোন? এদিকে আয়। কি কি হয়েছে? তুই এখানে কেন এসেছিস? যা যা, গিয়ে ওই শয়তানটা সেবা কর। এইভাবে বলিস না বোন, আমি কি আর ইচ্ছে করে করছি এসব বলতো? আমার যে আর কোনো উপায় নেই।
তোর লজ্জা করে না দিদি? এরকম একটা লোকের সব কথা মেনে চলছিস তুই? এর চেয়ে তো মরে যাওয়া ভালো। ছি, ধিক্কার দিদি তোকে। আমার তোর সাথে কথা বলতেও রুচিতে বাঁধছে। জানি না ওইদিকে ঠাকুমা কেমন আছে, আমাদের জন্য হয়তো খুব কষ্ট পাচ্ছে। আর তুই এখান থেকে পালিয়ে যাওয়ার কথা না ভেবে ও সব কথা মেনে চলছিস। বোন, মাথা ঠান্ডা কর তুই। শোন, আমরা যত মিথ্যে অভিনয় করে থাকতে পারবো আমরা ততদিন বেঁচে থাকতে পারবো। এখন রাগ করে যদি উল্টোপাল্টা কিছু করে বসি তাহলে তো আমাদের মরে যেতে হবে। আর ওখানে ঠাকুমার খেয়াল কে রাখবে তখন? তাই আমাদের উচিত ও যা যা বলছে সেসব করা আর সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যাওয়া। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তাই করব। প্রণাম জমিদার মশাই। এ কি লীলা, তুমি? তোমাকে তো সেই ডাকু মঙ্গল সিং অপহরণ করে নিয়ে গেছিল। আর তোমার দিদি বা কোথায়? তোমরা কোথায় ছিলে এতদিন? জমিদার মশাই, আমার দিদি এখনো সেই শয়তান ডাকুর কাছে বন্দী, কিন্তু ডাকু আমাকে এই চিঠি আপনাকে দেওয়ার জন্য পাঠালো। চিঠি দাও। এই নিন জমিদার মশাই। হ্যাঁ, কিন্তু অনেক বেশি অঙ্কের টাকা চেয়েছে সেই ডাকু। হ্যাঁ জমিদার মশাই, কিন্তু আমাদের উচিত ডাকুর সব কথা মেনে নেওয়া, নয়তো সে রাখিকে খুন পর্যন্ত করে দিতে পারে। আর আপনি তো এই এলাকার রক্ষাকর্তা, প্রজাদের বাঁচানো আপনার দায়িত্ব। এরকম টাকা আপনার আরো আসবে, কিন্তু মেয়েটি মরে গেলে তাকে আর ফেরানো যাবে না। আর সেই বুড়িমাও খুব কষ্ট পাবে। সে এই বিষয়ে নিজের নাতনির মৃত্যুর দুঃখ সহ্য করতে পারবে না জমিদার মশাই। আপনার উচিত মুক্তিপণ দিয়ে মেয়েদের ফিরিয়ে আনা। হ্যাঁ দেবরাজ, তুমি একদম ঠিক বলেছ। আমি এলাকার জমিদার, আমার উচিত যে কোনো মূল্যে প্রজাদের রক্ষা করা। আমি রাজি। জানিয়ে দেওয়ার শর্ত আমরা মেনে নিয়েছি। টাকার বদলেও যেন মেয়েদের ফিরিয়ে দেয়। যথাজ্ঞা জমিদার মশাই। ও আদিত্য বাবা, বাবা এসেছিস? শোন না, এখনই জমিদার বাড়ি থেকে একটা খবর পেলাম। কি গো বুড়িমা, ওদের কোনো খোঁজ পাওয়া গেছে নাকি? হ্যাঁ রে, লীলা লীলা এসেছে জমিদার মশাইয়ের কাছে মুক্তিপণের চিঠি নিয়ে। ওই শয়তান নাকি আমার রাখি আর লীলাকে কোথায় আটক করে রেখেছে, আর মুক্তিপণের জন্য একটা চিঠি দিয়ে লীলাকে পাঠিয়েছে জমিদার মশাইয়ের কাছে। কিন্তু চিঠি দেওয়া হলেই লীলা আবার ফিরে যাবে, নয়তো সেই ডাকু আমার রাখিকে মেরে ফেলবে। কি সাংঘাতিক! জমিদার মশাই কি বললেন সেই চিঠি দেখে? তিনি নাকি রাজি হয়েছেন আমার নাতনিদের ফিরিয়ে আনার জন্য। তিনি সব মুক্তিপণ দেবেন। তাহলে একটা চিন্তা তো কমলো বুড়িমা। আর চিন্তা? ওরা যতক্ষণ না বাড়িতে আসবে আমার যে কিছুই ভালো লাগবে না। শোন না বাবা, আমাকে একটু নিয়ে চল না, আমি যাব। আমি আমার লীলামাকে একটু দেখবো। না না বুড়িমা, ওরা শীঘ্রই ফিরে আসবে। তুমি যেও না এখন, তোমার শরীর আরো খারাপ হয়ে পড়বে। যেও না তুমি। কিন্তু জেদ করো না বুড়িমা, জমিদার মশাই আর বাকি সবাই মিলে কিছুদিনের মধ্যে নিশ্চয়ই তাদেরকে উদ্ধার করে তোমার কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ, এইটাই সেই মঙ্গল সিং এর ডেরা। অনেক অনেক কষ্ট করে খুঁজে বের করতে পেরেছি। মনে হচ্ছে এখন এখানে সেই শয়তান ডাকু নেই। এই সুযোগে লীলা আর রাখিকে চুপ করে বের করে নিয়ে আসতে হবে। ওই তো দুজনে বসে আছে। লীলা, রাখি। এ কি বিক্রম, তুমি এখানে কেন এসেছো? এখানে অনেক বিপদ। তুমি তুমি দ্রুত পালিয়ে যাও। ওই শয়তান চলে আসলে তোমাকেও ছাড়বে না ও। চলে যাও তুমি। আমি চলে যেতে আসিনি লীলা, আমি তোমাকে আর রাখিকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। চলো তোমরা, এখন সেই ডাকু নেই এখানে। তুমি ভালো মতো দেখেছো তো? হ্যাঁ চলো। কি ভেবেছিস মঙ্গল সিং এর ডেরা থেকে পালিয়ে যাওয়া এত সহজ? দাঁড়া, নে, এই নে, মেরেই ফেলবো তোকে। আজকে খুব সাহস, খুব সাহস। নে। ভালো হবে না তোমার। আমি আপনার পায়ে পড়ছি,
ছেড়ে দিন ওকে। ওর ভুল হয়ে গেছে। আমরা কেউ পালাবো না। ওকে দয়া করে প্রাণে মেরে ফেলবেন না, দয়া করুন। ঠিক আছে, কিন্তু ওকে আমি বন্দি করে রাখবো। ও ঠাকুমা, বলো না একটা গল্প, শোনাও না। গল্প না শোনালে আমরা কিছুতেই তোমার কথা শুনবো না কিন্তু। হ্যাঁ ঠাকুমা, বুনু কিন্তু একদম ঠিক বলেছে, বলো না। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি। খুব পাজি হয়েছিস কিন্তু তোরা, কিন্তু আজকের জন্য এটাই কিন্তু শেষ গপ্প, কেমন? আচ্ছা শোনাও এবার। এক জঙ্গলে এক মস্ত বড় দস্যু থাকতো, খুব শক্তিশালী। সবাই তাকে ভয় পেয়ে চলতো। জমিদার মশাইও তাকে কিচ্ছু করতে পারতেন না। জমিদারের অত অত লাঠিয়াল বাহিনীকেও একা হাতে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখতো। এত শক্তি দস্যুর? হ্যাঁ ঠাকুমা, দস্যুরা কি এত শক্তিশালী হয়? তারা কাউকে কি ভয় পায় না? না, তারা কাউকে ভয় পায় না, সবাই উল্টে তাকে ভয় পেয়ে চলে। তাহলে আমি একজন দস্যুকেই বিয়ে করব, আর ওই জঙ্গলে শ্বশুর বাড়ি হবে। আমি দস্যুর সঙ্গে জঙ্গলে থাকবো, কত মজা হবে। আমিও দিদি, তুই আমাকে নিবি তো তোর সাথে ওই জঙ্গলের বাড়িতে? হ্যাঁ, তুই তো আমার সোনা বোনু, তুই আর আমি একসাথে থাকবো। একজন দস্যুকেই বিয়ে করব, আর একসাথে অনেক মজা করে জঙ্গলের বাড়িতে থাকবো। পাগল দুটা। ছোট মেয়েগুলো যা গল্প করতো সেটাই এখন তাদের সাথে হচ্ছে। এখন কি হবে তাদের? কে বাঁচাবে তাদের? কবে থেকে তাদের কোনো দেখা নেই। দেবরাজ, শোনো, তোমাকে একটা খুব বড় দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব জমিদার মশাই? ওই ডাকু মঙ্গল সিং যে চিঠি পাঠিয়েছিল, সে চিঠি অনুযায়ী যে কোনো একজনকে তাকে টাকা দিয়ে আসতে হবে। তো আমি চাই এই গুরুত্বপূর্ণ কাজটি তুমি করো, কিন্তু খুব সাবধানে টাকা দিয়ে মেয়ে দুজনকে ভালো করে ফিরিয়ে আনবার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর এই কাজে কোনো রকম ভুল হলে কিন্তু বিপদ। এইটাই তো চেয়েছিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ জমিদার মশাই, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব কাজ খুব ভালোভাবে করব। জমিদার মশাই, এই কাজটি আমি করতে চাই, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন। সে কি আদিত্য, তুমি কেন এখানে এসেছো? আর এটা অত্যন্ত কঠিন কাজ, তোমার দ্বারা এই কাজ হবে না। না, আমি পারবো না, আপনি আমাকে যেতে দিন টাকা নিয়ে। আমি তো বললাম আমি করব এই কাজ, আর কাউকে করতে হবে না, শুধুমাত্র আমি এই কাজ করব। যাও যাও এখান থেকে বলে দিচ্ছি। দেবরাজ, এই কাজের জন্য এত কেন উৎসাহী? কিছু কি কারণ আছে এর পেছনে? বুঝতে পারছি না। রাখি, লীলা, শোনো, আমাদের এখান থেকে পালাতে হবে। আর এখানে এভাবে বেশি দিন থাকা যাবে না। ওই ডাকু আমাদের যে কোনো সময় মেরে ফেলতে পারে। হ্যাঁ সেটাই, এভাবে আর কতদিন আর এভাবে থাকা যায়? আমাদের উচিত ওই ডাকুকে মেরে ফেলা। হ্যাঁ, কিন্তু মাথা ঠান্ডা করে। রাগের বশে কোনো কিছুই করা ঠিক হবে না আমাদের তিনজনের পক্ষে। কিন্তু আমরা কি করব? কিভাবে ওই শক্তিশালী ডাকুর সঙ্গে লড়াই করব? শোনো, এরপরে যখন ডাকু মঙ্গল সিং এখানে আসবে, আমরা তিনজন তিন দিক থেকে ওর উপর আক্রমণ করব। আর তিনজন একসাথে আক্রমণ করলে ডাকু নিতে পারবে না, মাটিতে লুটিয়ে পড়বে। আর সেই সুযোগে আমাদের তিনজনকে এখান থেকে পালিয়ে জমিদার মশাইয়ের কাছে যেতে হবে। হ্যাঁ একদম ঠিক বলেছ, আসুক এবার ওই শয়তান ডাকু। কিন্তু বিক্রম, আমাদের থেকে যদি কোনো ভুল হয়ে যায়, আর তোমাকে যেমন ডাকু মেরেছিল আমাদের সবাইকে যদি মারে, তখন আমাদের কি হবে? দিদি, আমরা এখনো মরেই বেঁচে আছি, এর থেকে ভালো লড়াই করে মরে যাওয়া। ঠিক আছে বোন, আমি রাজি। জমিদার মশাই, ধন্যবাদ আমাকে অনুমতি দেওয়ার জন্য। আপনি যে আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়েছেন, আমি আপনার বিশ্বাস রাখবো। আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদের দুজনকেই সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসবো।
আমি জানি তুমি এ কাজ খুব ভালো করেই করবে, কিন্তু আমিও তোমার সাথে যাব। আপনিও? কিন্তু ওখানে তো একজনকে শুধু যেতে বলেছিল। জানি, কিন্তু তাও আমি যাব, চলো। ঠিক আছে জমিদার মশাই, চলুন। না না জমিদার মশাই, আপনি যাবেন না, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এভাবে বিনা লাঠিয়াল পেয়াদা ছাড়া একজন সামান্য মানুষের সাথে যাওয়া আপনার মানায় না জমিদার মশাই। চুপ করো তুমি, আমি আমার এলাকার মানুষকে বাঁচাতে যাচ্ছি, এতে মানানোর কি আছে? জমিদার মশাই যাবেন না, দাঁড়ান। তুমি যদি যেতে চাও আমাদের সাথে যেতে পারো, নয়তো এখানে থাকো। এখন কি করব? এবার তো আমি ধরা পড়ে যাব। যাই বাবা, পালিয়ে যাই, না হলে খুব বাজেভাবে ধরা পড়ে যাব। জমিদার মশাই আমাকে কিছুতেই ছেড়ে দিবেন না, পুলিশে দেবেন, পালাই। কোথায় গেল নায়েব দেবরাজ এভাবে দৌড়ে? দেবরাজের কথা বাদ দাও, চলো। হ্যাঁ জমিদার মশাই, চলুন। এই তো ধরে ফেলেছি। খুব শখ না মেয়েদের অপহরণ করা? আজ তোকে বোঝাবো এসব কত বড় অপরাধ। মারো মারো ওকে, রাখি লীলা। ও আজ পর্যন্ত যত কষ্ট যন্ত্রণা দিয়েছে সবকিছু ফিরিয়ে দাও ওকে, মারো। ছাড় ছাড়, আমাকে ছেড়ে দে বলছি। এই, তোরা কিন্তু ঠিক করছিস না, আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না, খুন করে ফেলবো সবাইকে। ছাড়, লাগছে, ছাড়, লাগছে আমার। এ কি বিক্রম, তুমি এখানে? বাহ, এই তো তোমরা এই শয়তানকে, মানে শয়তান ডাকুকে নিজের কবজায় করে ফেলেছো। আমি দেখে খুব খুশি হলাম, ওরা নিজেরাই নিজেদের রক্ষে করতে সক্ষম। আমি এখনই ধরছি ওকে, তোমরা সরে এসো। লীলা, রাখি, বিক্রমকে ধরো, ধরো একে। আজকে ওর কঠিন শাস্তি হবে, পুলিশের হাতে দিয়ে আজীবনের জন্য জেলে বন্দি রাখবার ব্যবস্থা করব ওকে। শুধু এই না জমিদার মশাই, সাথে আপনার জমিদার বাড়ির নায়েবেরও কঠিন শাস্তি হওয়া দরকার। দেবরাজের? কিন্তু কেন, কি করেছে সে? জমিদার মশাই, সে ওই ডাকুর সঙ্গে যুক্ত। আমি নিজের কানে শুনেছি, এমনকি দেবরাজ বাবু নিজে এসেছিল ডাকুর সঙ্গে দেখা করতে। তারা এই মুক্তিপণের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিতে চেয়েছিল। আমি সব শুনে ফেলেছিলাম, ওইখানে গাছের আড়ালে লুকিয়ে। আচ্ছা, সেই কারণেই ও মুক্তিপণের টাকা দিতে আসবার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমরা যখনই এখানে আসবার জন্য পা বাড়ালাম তখন ও ভয়েই এখান থেকে পালিয়ে গেছে। ওরও আমি কঠিন শাস্তির ব্যবস্থা করছি, সোজা শ্রীঘরে পাঠাবো।